স্বাগত সবাইকে। আমন্ত্রণ, সব খবর আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত 9:30টায় গুলশান কার্যালয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশনের অনুরোধে 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার বিষয়ে তিনি বলেন, এভাবে হত্যাকাণ্ড চলতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। সরকারকে দ্রুত নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিএনপি মহাসচিব। দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তারেক রহমানের সাথে বৈঠক করেছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও জার্মান রাষ্ট্রদূত, যেখানে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক সহ নানা পরিকল্পনার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার রাতে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, আলোচনা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা নিয়ে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেও আলাপ করেন তারা। এ সময় কূটনীতিকরা প্রত্যাশা করেন দীর্ঘদিন পর হতে যাওয়া নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এর আগে বিকেল 4:30টায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সন্ধ্যা 6টায় সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। আর অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল সাক্ষাৎ করেন সন্ধ্যা 7টায়। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি ছুড়ে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। নাম পরিচয় মেলেনি শনাক্ত হওয়া 2 শুটারের। তবে পুলিশ বলছে, নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যেখানে খুনিদের চেহারা আরও স্পষ্ট। পুলিশ, র্যাব সহ গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে। এদিকে মুসাব্বির হত্যায় এখনও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 7 জানুয়ারি রাত 8:12। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায়, তেস্তুরি বাজার এলাকার আহসানুল্লাহ গলিতে ছদ্মবেশে ওত পেতেছিল সন্ত্রাসীরা। সুযোগ পেয়েই গুলি ছুড়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এরপর 2 আততায়ী এভাবেই গলি ধরে পালিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও কারা কেন হত্যা করল মোসাব্বিরকে মেলেনি সেই প্রশ্নের উত্তর। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে 2 জন আততায়ীকে শনাক্ত করা গেলেও নাম পরিচয় মেলেনি। নতুন সিসি ফুটেজ দেখে চলছে চুলচেরা বিশ্লেষণ। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছে। পুলিশ বলছে, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, কারওয়ান বাজার কেন্দ্রিক চাঁদাবাজি সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ, র্যাবের পাশাপাশি গোয়েন্দাদের একাধিক টিম সক্রিয়। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি। বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা, কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। তাছাড়া মোসাব্বিরকে গুলি ছোড়ার পর তার মোবাইলটিও নিয়ে গেছে খুনিরা। পুলিশের দাবি, এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাদ জুমা মোসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। বসুন্ধরা সিটির পেছন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে যায়। সেখানে থানা ঘেরাও করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দ্রুত খুনিরা গ্রেফতার না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ মুসাব্বির ভাই বিষয়ে তাচ্ছিল্য কথা বলেছে। এভাবে খুন হচ্ছে কেন দিনের পর দিন? হাদি গেছে, কয় হাদিকে তারা মারবে?
আমরা বিচার চাই, বিচার চাই। পরে পুলিশের আশ্বাসে থানার সামনে অবস্থান কর্মসূচি তুলে নেন বিক্ষোভরতরা। আমাদেরকে একটু সময় দেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আশা করি খুনিকে আমরা শীঘ্রই আইনের আওতায় আনতে পারবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিকল্পিতভাবে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচন বিরোধী তারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বিরের বাসায় পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি নেতা সালাউদ্দিন। জানান, নিহত মুসাব্বিরের স্ত্রী ও সন্তানদের ভরণ-পোষণের দায়িত্ব নেবে বিএনপি। এ সময় বিএনপি নেতা আরও বলেন, পতিত স্বৈরাচার শক্তি জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তবে সেটি সফল হবে না। এরপর নিহত মুসাব্বিরের বাসায় পরিবারের সাথে দেখা করতে আসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব প্রয়োগ করে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। দেশবাসী নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনশৃঙ্খলার উন্নয়নে সরকারের আরও কৌশলী ও সক্রিয় হওয়া উচিত। বিএনপি দ্রুত নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, আমার কাছে কোনো ওয়েস্ট নেই বলে। সেখানে তিনি বলেন, বিএনপি নেতাকর্মী সহ যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন মির্জা ফখরুল। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। যকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে, আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছি। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। বাদ-জুমার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। উদ্বোধন করে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ সক্রিয়। দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের, তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি, যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি, যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়াবেন বলেও আশা করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন, অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইসিতে 5 দিন ব্যাপী কার্যক্রম শেষে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 645। শুক্রবার শেষ দিনে ছিল প্রার্থীদের আপিলের হিড়িক। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একাধিক আপিল জমা পড়েছে। এদিন আব্দুল আওয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লার প্রার্থিতা বাতিলের আপিল হয়েছে। প্রার্থীদের অনেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপত্তি আছে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার বিদ্যমান কয়েকটি বিধান নিয়েও আজ থেকে শুরু হবে আপিল নিষ্পত্তি কার্যক্রম। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনটি ছিল সকাল থেকেই কর্মব্যস্ততায় ভরা। আবেদনকারীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।
10টি অঞ্চলভিত্তিক বুথে প্রার্থিতা ফিরে পেতে আবেদনকারীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ইসলামী দলগুলোর প্রতি আমি দেখলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তাগুলোর যারা আছেন তাদের প্রতি কোনো দৃষ্টি নাই। রিটার্নিং অফিসার থেকে শুরু করে সবাই আমাদের সাথে পক্ষপাতিত্ব করছে। ছোট ছোট দলদেরকে মনে হচ্ছে বেশি ঘায়ল করতেছে তারা। ভুল সংশোধনের সুযোগ থাকায় সন্তুষ্ট অনেকে, তবে অধিকাংশ আবেদনকারী হয়রানির অভিযোগ করেন। মেহনতি মানুষের কথা বলি, তাদেরকে ওনাদের গায়ে খুব আর কি অ্যালার্জির মতো লাগে আর ওই বড় লোকদের সুবিধা আর গরিব মানুষের বা সাধারণ লোকের পক্ষে পক্ষপাতিত্ব করা। স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিধান নিয়েও ক্ষুব্ধ কেউ কেউ। অবশ্যই ঋণখেলাপিদের বিষয়গুলোকে একবারে কঠিনভাবে দেখতে হবে। ছোট দলগুলোকে গুরুত্ব কম দিচ্ছে, ছোটখাটো সাধারণ ভুলকেই তারা প্রাধান্য দিয়ে বাদ করে দিচ্ছে। প্রার্থিতা বাতিলে আপিল করেন অনেক আবেদনকারী। হলফনামায় মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জামাতের প্রার্থী। পাল্টাপাল্টি প্রার্থিতা বাতিলের আপিল করেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আপিল হয়েছে, আবার হাসনাত আব্দুল্লাহর যে উনিও আবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আপিল করেছেন মুন্সি সাহেব। আর ফেনী 3 আসনে শুধু কেবল আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে আপিল হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে দেখা করতে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আজও অনেক প্রার্থী ছিলেন যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তারাও আসেন ইসিতে। সন্ধ্যাতেও আবেদনকারীদের পদচারণায় মুখর নির্বাচন ভবন প্রাঙ্গণ। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কথা বলা হয়েছে যে 1%-এ তার একটা ভোট মিসিং আছে। এই স্বতন্ত্র প্রার্থীর আরও কিছু ত্রুটি আছে। সে ফ্যাসিস্টের অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার জড়িত আছে, তিনি পদধারী এবং সেটা তিনি গোপন করেছেন হলফনামায়। আমরা কোনো টাকা নিয়ে মাঠে নামি নেই, আমরা এই যে সাধারণভাবে এসেছি, আজকে জমা দিয়ে যাব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে। 723টি মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলেও 5 দিনে আপিলের সর্বমোট সংখ্যা গিয়ে দাঁড়ায় 640-এর কিছু বেশি। শেষ হলো নির্বাচন কমিশনে 5 দিনব্যাপী আপিল আবেদন গ্রহণ কার্যক্রম। এরপরেই শুনানি। 9 দিনব্যাপী কার্যক্রমে দৈনিক 70টি করে আপিলের শুনানি হবে। আর এরপরেই সেই শুনানি নিষ্পত্তি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর সেই প্রার্থীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। একদিকে এলপি গ্যাসের সংকট, অন্যদিকে সেই সংকটকে পুঁজি করে কিছুদিন ধরে বাড়তি দামে বিক্রির অভিযোগ। চড়া দামে গ্যাস কিনে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। গতকাল গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিলেও স্বাভাবিক হয়নি সরবরাহ। যমুনা টেলিভিশন খুঁজে বের করেছে অতি সংকট নাকি অতি মুনাফা, কেন বাড়তি দামে রাখছেন ডিস্ট্রিবিউটররা। এদিকে রাজধানীতে লাইনের গ্যাসের সংকটও পৌঁছেছে চরমে। বিস্তারিত তথ্য উপাত্ত মশুর অনিকের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে গ্যাসের সংকট। এই সংকটকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর এলপি গ্যাস ব্যবসায়ী, আর চড়া দাম গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। সংকটে গ্যাস সিলিন্ডার ব্যবসা টিকিয়ে রাখতেই বাড়তি দাম, এমন অজুহাত ব্যবসায়ীদের। এখানে এটাও যদি পূর্ব ঘোষিত কোনো পরিকল্পনা ছাড়া বা পূর্ব কোনো ঘোষণা ছাড়া এভাবে গ্যাস সংকট সৃষ্টি করে আমাদের সাধারণ জনজীবনে আসলে বিপর্যস্ত। শুনতেছি এখন আনিনি, আমার গ্যাসে এখন যায়নি, 2-1 দিন আরো যাবো, তারপর আনতে হবে। কত টাকা দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম 1600 টাকা দিয়ে। 12 লিটারে? হ্যাঁ, 12 লিটারে। যদি ফোন দিই, যদি বলি গ্যাসের দাম কম, বলে যে গ্যাস নাই। যদি বলি টাকা আছে, গ্যাস পাঠান, তাহলে গ্যাস আছে। বলে টাকা বেশি দিলে গ্যাস আছে। প্রতিদিন একটা করে। আমাদের লাগে বড় বোতল, তো এখন সিন্ডিকেটের কারণে ছোট বোতল নিয়ে আসতে হচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখা নাকি অতি মুনাফা, কি উদ্দেশ্য ডিস্ট্রিবিউটরদের, খতিয়ে দেখার চেষ্টা যমুনা নিউজের। রাজধানীর রামপুরার এক আবাসিক এলাকায় গ্যাসের লোকাল এক ডিস্ট্রিবিউটর 12 লিটারের এলপি গ্যাস 1300 টাকায় কিনে বিক্রি করছেন 2300 টাকায়। দাবি করলেন চালানে 1300 টাকা গ্যাসের দাম লেখা হলেও আলাদা 500 টাকা ড্যামেজ বিল, অর্থাৎ প্রতি সিলিন্ডার কেনা হয়েছে 1800 টাকায়। বোতলের জন্য খামোক্ষা ড্যামেজ। বোতল তো ড্যামেজ কিছু না, এখানে তো বোতল তো কিছু না, কিন্তু খামোক্ষা এটা ধার্য। নিলে নাও, না নিলে যাও। যেই মাল আমার দোকানে আসতো, এই মাল আমার গাদার মতো জায়গায় টেনে নিয়ে আসতে হয়। প্রশ্ন, কেন 1800 টাকার গ্যাস কিনে ভোক্তা থেকে নেওয়া হলো 2300 টাকা? তার কোনো সদুত্তর নেই এই ব্যবসায়ীর কাছে। 12 লিটারের গ্যাস আপনি 2300 টাকা কোন বিবেকে রাখতেছেন? এই গ্যাসটা কখন দেওয়া হয়েছিল সাইফুল? বদল কি দিছে? এটা আমি জাতির কাছে অবভিয়াসলি ক্ষমা চাচ্ছি। এটা আর নেক্সট টাইম আমি আশা করি হবে না। ওই ব্যবসায়ীকে নিয়ে টিম যমুনা ডিস্ট্রিবিউটর পয়েন্টে জানা যায়, এই সরবরাহকারীকে একদিন আগে ভোক্তা অধিকার জরিমানা করে 1 লাখ টাকা। এরপর সরকারের বেঁধে দেওয়া দামের থেকেও 7 টাকা কমে সিলিন্ডার বিক্রি করেন তিনি।
কিন্তু বাড়তি 500 টাকার হিসাব চাইলেই তিনি বলেন ব্যবসা চালিয়ে রাখতেই এই দাম নিতে হচ্ছে। আমরা তো সঠিকভাবে পণ্য পাচ্ছি না, মূল সমস্যা তো সরবরাহ আর হচ্ছে আমদানিতে। যদি আমদানি ঠিক মতো না হয় তাহলে তো আমরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না। আপনি সঠিক তথ্যটা গোড়া থেকে ঘেটে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার একটা সিলিন্ডার এখন ওমেগা সিলিন্ডার আপনি একটা আপনি কই আছেন? আসেন না, আপনি শোরুমে আসেন না। স্বাভাবিক সময়ে সরকারি বেঁধে দেওয়া দামে বিক্রি করে সিলিন্ডার প্রতি আয় হয় 50 থেকে 55 টাকা। প্রতিদিন বিক্রি আনুমানিক 200 সিলিন্ডার, সেই হিসাবে দৈনিক আয় 11,000 টাকা। এই সংকটে তিনি দৈনিক সিলিন্ডার বিক্রি করেন 50টি, কিন্তু লাভ প্রতিটিতে 450 টাকা পর্যন্ত, যা দৈনিক 22,500, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে গ্যাস সংকটের সময় প্রতিদিনে লাভ দ্বিগুণেরও বেশি। 12 কেজি এলপি গ্যাসের দাম রাখা হয়েছে সরকার নির্ধারিত দাম 1300 টাকার আশেপাশে, কিন্তু বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছিলাম 2200 থেকে 2300 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে গ্যাসের দাম। কোম্পানির ডিস্ট্রিবিউটরদের অফিসে এসে, গোডাউনে এসে যেটা দেখতে পেরেছি, এখন এসে তারা সেই 1300 টাকার মূল্য নির্ধারণ লিখে তার পাশে বোতল ড্যামারেজ নামের একটা অঙ্ক তুলে দিয়েছে 500 টাকা, অর্থাৎ 1800 টাকায় এখনও বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের দাম। তদারকি করার যারা দায়িত্ব তারাও এসে বিভ্রান্তির শিকার হচ্ছেন এই বোতল ড্যামারেজের অঙ্ক দেখে, যেটি একদমই প্রতারক চক্রের একটা প্রতারণা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাস সংকটও চরমে। কয়েকদিন ধরেই মোটেই গ্যাস সরবরাহ নেই এমন জায়গাও আছে। সারাদিন থাকেই না, 12টা 1টা পর্যন্ত তো একদম থাকে না, এরপর একটু সামান্য বাড়ে, ওইটাতে কোনো রকম রান্না বান্না হয়। সকালবেলা অফিসে যাইতে কষ্ট হয়ে যায়, রাইতে ভাগ করতে পারে না, কষ্ট হয়ে যায়। তবে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা ইদানিং একটু বেশি বাড়তেছে। অপেক্ষা করতে করতে রাত 1টা 2টা বেজে গেছে, তারপর কি করতে হয়েছে যে একটু বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে আমরা খেয়ে ঘুমায় পড়ছি। কারসাজি ও অতি মুনাফার জন্য যারা গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে তাদের আইনের আওতায় আনার দাবি ভোক্তাদের। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহনের অভিযোগে 7 জেলায় 115 জন আটক হয়েছে। শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে গাইবান্ধায় নারী পরীক্ষার্থী সহ 51 জনকে আটক করেছে পুলিশ। সদরের 4টি এবং পলাশবাড়ী উপজেলার 1টি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, কেন্দ্রে প্রবেশের সময় এবং পরীক্ষা চলাকালে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। একই অভিযোগে দিনাজপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে 18 জনকে আটক করা হয়েছে। জেলা শহরের 11টি কেন্দ্র থেকে এদের আটক করা হয়। নিয়োগ পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মেলায় কুড়িগ্রামে আটক হয়েছে 11 জন। নাগেশ্বরী উপজেলা শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাদের আটক করে পুলিশ। ভোলায় আটক হয়েছে 19 জন, এছাড়া নওগাঁয় 9 জন, টাঙ্গাইলে 5 জন এবং ঠাকুরগাঁওয়ে 2 জন আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে প্রশ্নপত্র এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন অঙ্কের টাকা আদান প্রদানের কথোপকথন সহ বিভিন্ন আলামত পাওয়া যায়। কিশোরগঞ্জে 6 জনের লিফটে বর সহ 10 জন উঠে আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করা হয়। জেলা শহরের স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় 6 জন ধারণ ক্ষমতা সম্পন্ন লিফটে বর সহ 10 জন উঠে আটকা পড়ে। ফায়ার সার্ভিস জানায় 6 জন ধারণ ক্ষমতা সম্পন্ন লিফটে 10 জন আটকা পড়ে। এতে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে বন্ধ হয়ে যায়। পরে হোটেল কর্তৃপক্ষকে ইন্টারকমের সাহায্যে খবর দেয় আটকে পড়া ব্যক্তিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দেয়াল ভেঙে এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাদের সকলকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়ার সবাই সুস্থ আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলটিতে বর ও তার আত্মীয়রা রাত্রি যাপনের জন্য উঠেছিলেন। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর নির্মাণাধীন সড়কের নির্মাণ কাজ আগামী 13 জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। লালমনিরহাট বিজিবি 15 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকা রাস্তা নির্মাণ চেষ্টা করায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আপত্তি জানায়। শুক্রবার সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে 13 জানুয়ারি বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। ঢাকার এক্সেন প্লাস্টিক, চামড়া, শু ম্যাটেরিয়াল,
ব্যবসায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে বনভোজন আয়োজন হয়েছে। গাজীপুরের শফিপুর রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টে আয়োজন করা হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ছিল প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি। আয়োজকরা জানান, সমিতির সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ব্যবসায়িক বন্ধন সুদৃঢ় করাই বনভোজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও শুভেচ্ছা বক্তব্য দেন। বনভোজনের জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেগাসাস লেদার্স লিমিটেডের হেড অফ সেলস মোহাম্মদ আব্দুল মালিক। পেগাসাস ও যমুনা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি। এছাড়া রেক্সিন প্লাস্টিক, চামড়া, শু ম্যাটেরিয়ালস ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বনভোজনে উপস্থিত ছিলেন। অল্প সময়েই ঢাকার খাদ্যপ্রেমীদের মাঝে একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে লেডিওর ফ্রেঞ্চ বেকারি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ব্র্যান্ডটির ৪র্থ শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোবিজ ও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখসহ বিশিষ্ট ব্যবসায়ীরা। ফ্রেঞ্চ শেফের তত্ত্বাবধানে পরিচালিত এই বেকারিতে প্রস্তুত করা হয় প্রিমিয়াম পেস্ট্রি, ডেজার্ট ও বিভিন্ন বেকড আইটেম। কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্র্যান্ডটির আরও শাখা চালু পরিকল্পনা রয়েছে। দর্শক, এখানে আপাতত শেষ করছি সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।